পৃষ্ঠা 129। 9. প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। জীবনানন্দ দাশ। জন্ম 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি। বাবা সত্যানন্দ দাশ, মা কুসুম কুমারী দাস। ছোটবেলায় পড়াশোনা বরিশালের ব্রজমোহন বিদ্যালয়। কলেজ জীবন ব্রজমোহন কলেজ এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়। কর্মজীবন সিটি কলেজ, বাগেরহাট কলেজ, রামযশ কলেজ, ব্রজমোহন কলেজ, খড়গপুর কলেজ, বরিশা কলেজ, হাওড়া গার্লস কলেজে অধ্যাপনা। প্রথম কবিতা মুদ্রণ 1326 বঙ্গাব্দে ব্রহ্মবাদী পত্রিকায়। প্রথম কাব্যগ্রন্থ 1927 খ্রিস্টাব্দে ঝরা পালক, ঝ বৈষণ্য রয়াকার পয়াকার ল ক, ঝরা পালক। অন্যান্য কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা ইত্যাদি। কবিতার বৈশিষ্ট্য চিত্ররূপময়তা এবং নাগরিক মানুষের পাল্টে যাওয়া জীবনবোধের প্রকাশ। রচিত উপন্যাস জলপাইহাটি, মাল্যবান, সুতীর্থ, কারুবাসনা ইত্যাদি। উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা। মৃত্যু 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর ট্রাম দুর্ঘটনায়। উত্তর: বাংলার কবি জীবনানন্দ দাশ। রবীন্দ্রোত্তর যুগে বাংলা কবিতার ধারায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথের পরে তাঁর কবিতায় যে নতুন কাব্য ভাষার সাক্ষাৎ পাওয়া যায় তা অভিনব এবং আধুনিক। তার সমসাময়িক অনেক কবির মতো তিনি কিন্তু প্রত্যক্ষভাবে রবীন্দ্র বিরোধে অবতীর্ণ হননি। আধুনিক হওয়ার জন্য প্রকাশ্য কোনো ঘোষণার মধ্যেও যাননি তিনি, অথচ প্রায় নিঃশব্দে বাংলা কবিতায় যুগান্তর ঘটিয়ে দিয়েছেন। প্যারা। 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার বরিশাল শহরে জন্মগ্রহণ করেন জীবনানন্দ। পিতা সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাস। পিতা সত্যানন্দ ছিলেন শিক্ষক এবং ব্রহ্মবাদী নামে একটি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। মাতা কুসুম কুমারী দেবী ছিলেন কবি। শৈশবে জীবনানন্দের বিদ্যাচর্চার সূত্রপাত হয় বাড়িতে। তিনি বরিশালের ব্রজমোহন বিদ্যালয়ে একেবারে 5ম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। এই বিদ্যালয় থেকে তিনি 1915 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বরিশাল ব্রজমোহন কলেজ থেকে IA পরীক্ষায় উত্তীর্ণ হন 1917 খ্রিস্টাব্দে। 1919 খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি অনার্স সহ BA এবং 1921 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি লাভ করেন। তিনি আইন পড়াও শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর পরীক্ষা দেননি। প্যারা। জীবনানন্দের কর্মজীবন ছিল অস্থিরতা আর অনিশ্চয়তায় জর্জরিত। তার কর্মজীবনের সূচনা হয় কলকাতার সিটি কলেজে। 1922 খ্রিস্টাব্দে তিনি ওই কলেজের ইংরেজি বিভাগে টিউটার উদ্ধৃতির মধ্যে টয় হর্ষই রস্যৌ ট বৈষণ্য র টিউটার পদে যোগ দেন। 1928 খ্রিস্টাব্দে কলেজের আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে আরও কয়েকজনের সঙ্গে জীবনানন্দকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়। সিটি কলেজের চাকরি চলে গেলে তিনি খুলনা বাগেরহাট কলেজে মাস 3 জন্য অধ্যাপনা করেন। 1929 খ্রিস্টাব্দে তিনি যোগ দেন দিল্লির রামযশ, বৈষণ্য রয়াকার ম অন্তস্থ জ তালবস্য, রামযশ কলেজে। 1930 খ্রিস্টাব্দে নিজের অবহেলায় তাঁর এই চাকরিটিও চলে যায়।
মাঝে বেশ কিছুদিন কর্মহীন থাকার পর 1935 খ্রিস্টাব্দে তিনি বরিশালের ব্রজমোহন কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন। 1947 খ্রিস্টাব্দে তিনি এই চাকরিতে ইস্তফা দিয়ে সপরিবারে কলকাতায় আসেন। কলকাতায় তিনি স্বরাজ তন্ত্রে শয়বফলা বৈষ্ণ রয়াকার বর্গীয় জ, স্বরাজ ও দ্বন্দ্ব দয়বফলা দন্তের নয় দয় বফলা দ্বন্দ্ব নামে দুটি পত্রিকায় কিছুদিন কাজ করেন। 1950 খ্রিস্টাব্দে খড়গপুর কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন। এরপর তিনি 1952-তে যোগ দেন বরিশা কলেজে। 1953 খ্রিস্টাব্দে বরিশা কলেজে চাকরি চলে গেলে ওই বছরেই তিনি যোগ দেন হাওড়া গার্লস কলেজে। আমৃত্যু তিনি হাওড়া গার্লস কলেজেই অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন। প্যারা। জীবনানন্দের কাব্যচর্চার সূত্রপাত অল্প বয়সেই, তবে তাঁর প্রথম কবিতা মুদ্রিত হয় 1919 খ্রিস্টাব্দে ব্রহ্মবাদী পত্রিকায়। 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। এই কাব্যে জীবনানন্দের স্বাতন্ত্র্য তেমন স্পষ্ট নয়, কিন্তু 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপির কবিতাগুলিতে জীবনানন্দ উপস্থিত হন রবীন্দ্রোত্তর কালের এক বিশিষ্ট কবি রূপে। প্রকাশ পায় তাঁর স্বাতন্ত্র্য। ধূসর পাণ্ডুলিপির পরে তাঁর যেসব কাব্যগ্রন্থ প্রকাশিত হয় সেগুলি হল বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারা, তিমির এবং জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। তার মৃত্যুর পরে প্রকাশিত হয় রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা, মন বিহঙ্গম, আলো পৃথিবী প্রভৃতি। গভীর অনুভূতি ও উপলব্ধি এবং চিত্ররূপময়তায় তাঁর কবিতা এক আশ্চর্য শিল্পলোকে উত্তীর্ণ হয়েছে। তাঁর কবিতায় বস্তু জগতের সঙ্গে সঙ্গে ভাব জগৎ ও ইন্দ্রিয় গ্রাহ্য হয়ে ওঠে। বঙ্গভূমির স্নিগ্ধ শান্ত রূপটি যেমন তিনি অঙ্কন করেছেন তেমনি ফুটিয়ে তুলেছেন মহাযুদ্ধ পরবর্তী নাগরিক জীবনের জটিলতা। প্যারা। জীবনানন্দ কবিতার পাশাপাশি বহু গল্প উপন্যাস রচনা করেছেন, কিন্তু তাঁর জীবদ্দশায় এগুলি প্রায় লোকচক্ষুর অন্তরালেই থেকে গিয়েছিল। এখন সেগুলি প্রকাশিত হওয়ার ফলে তাঁর সম্পর্কে নতুন চিন্তা ভাবনা শুরু হয়েছে। জলপাইহাটি, মাল্যবান, সুতীর্থ, কারুবাসনা, জীবন প্রণালী প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। তার লেখা ছোট গল্পের সংখ্যাও অনেক। তিনি সাহিত্য বিষয়ক প্রবন্ধ রচনাতেও ছিলেন সিদ্ধহস্ত। কবিতার কথা তার একটি উল্লেখযোগ্য প্রবন্ধ সংকলন। পৃষ্ঠা 130। প্যারা। 1954 খ্রিস্টাব্দের 14 অক্টোবর সন্ধ্যায় রাস্তা পার হতে গিয়ে তিনি ট্রাম দুর্ঘটনায় গুরুতর আহত হন। 22 অক্টোবর তাঁর জীবনাবসান ঘটে। এভাবে হঠাৎ তাঁর জীবনের যবনিকা নেমে না এলে তিনি হয়তো আরও বেশ কিছুদিন সাহিত্য চর্চার সুযোগ পেতেন। বাংলা সাহিত্য জগৎ আরও সমৃদ্ধ হতো। তবু যেটুকু তিনি দিয়ে গেছেন তার মূল্য অপরিসীম। 13। প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বেগম রোকেয়া, বসন রয়কার কয়েকার অন্তস্থ অয় আকার। বেগম রোকেয়া। জন্ম 9 ডিসেম্বর 1880, বর্তমান বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। পিতা জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের, মাতা রাহাতুন্নেসা চৌধুরী। সমসাময়িক সমাজ, পর্দা প্রথা প্রচলিত। খানদানি ফার্সি বা উর্দু ভাষা শেখা যাবে, বাংলা বা ইংরেজি নয়। পারিবারিক বৃত্তি ও শিক্ষা লাভ। রক্ষণশীল পরিবার, দিদি করিমুন্নেসা এবং দাদা ইব্রাহিম সাবেরের প্রেরণা ও সহযোগিতায় বাংলা ও ইংরেজি শিক্ষা। বিবাহ। 16 বছর বয়সে পাত্র সৈয়দ সাখাওয়াত হোসেন
ওড়িশা কণিকা স্টেটের ম্যানেজার। বিবাহিত জীবন, স্বামীর কাছে ইংরেজি শিক্ষা, লিখলেন সুলতানাস ড্রিম, লেখিকা হিসেবে আত্মপ্রকাশ। 2 কন্যা, 1909 খ্রিস্টাব্দে সাখাওয়াতের মৃত্যু। সাহিত্য কীর্তি, পিপাসা, মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী। উল্লেখযোগ্য কীর্তি, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল 1911, নিখিল বঙ্গ মুসলিম মহিলা সমিতি বা আঞ্জুমান ই খাওয়াতিনে ইসলাম 1916। মৃত্যু 1932 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। HS মডেল কোয়েশ্চেন WBCHSE। উত্তর, মুসলিম নারী শিক্ষা ও বেগম রোকেয়া। বেগম রোকেয়া 1880 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর বর্তমান বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল জহিরুদ্দিন আবু আলিয়া হায়দার সাবের, মাতার নাম রাহাতুন্নেসা চৌধুরী। রোকেয়া জন্মসূত্রে বাঙালি ছিলেন না, ছিলেন হিন্দুস্তানি, কারণ তার মাতৃভাষা ছিল উর্দু। প্যারা। বেগম রোকেয়া যে সময়টায় জন্মগ্রহণ করেন তখন অবিভক্ত বাংলাদেশের হিন্দু ও মুসলিম সমাজে পর্দা প্রথা প্রচলিত ছিল। তবে রামমোহন বিদ্যাসাগরের সৌজন্যে হিন্দু ও ব্রাহ্ম সমাজের মেয়েরা তখন লেখাপড়া শিখতে শুরু করেছেন। স্থাপিত হয়ে চলেছে বালিকা বিদ্যালয়। অন্যদিকে রোকেয়ার জন্মের অব্যবহিত পরেই পূর্ব বাংলার ঢাকা সুরিদ সম্মিলনী নারী শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে। এই উদ্যোগের ফলশ্রুতিতেই এই সময় প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত অন্তঃপুর নারী শিক্ষা প্রণালীর প্রবর্তন হয় মুসলিম মহিলাদের জন্য। প্যারা। রোকেয়ার পিতা ছিলেন অভিজাত সাবের বংশের সন্তান। আরবি ও ফার্সি ভাষায় অত্যন্ত সুপণ্ডিত এই ব্যক্তি ছিলেন অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন। তাই রোকেয়ার লেখাপড়া শেখা নিষিদ্ধ ছিল। তবে ইসলাম ধর্মের ভাষা আরবি এবং খানদানি ভাষা ফার্সি এবং মাতৃভাষা উর্দু শেখার ব্যাপারে তার কোনো বিধিনিষেধ না থাকলেও বাংলা ও ইংরেজি শেখার ব্যাপারে তার আপত্তি ছিল। সাবের পরিবারের মেয়েরা টিয়া পাখির মতো কোরআন শরীফই পড়তে পারত। তাই গভীর রাতে বর্দা ইব্রাহিম এবং বর্দি করিমুন্নেসার কাছে বাংলা, ইংরেজি এবং জ্ঞান বিজ্ঞানের পাঠ নিয়েছেন দিনের পর দিন বেগম রোকেয়া। প্যারা। 16 বছর বয়সে বেগম রোকেয়ার বিয়ে হয় তার দ্বিগুণ বয়সী এক কন্যা সন্তানের পিতা বিপত্নিক সাখাওয়াত হোসেনের সঙ্গে। তবে বিহারের ভাগলপুরের মানুষ সাখাওয়াত ছিলেন BA MRAC ডেপুটি ম্যাজিস্ট্রেট। ওড়িশার কণিকা স্টেটের তৎকালীন ম্যানেজারও ছিলেন তিনি। বিয়ের পর অবশ্য সাখাওয়াতের প্রথম পক্ষের কন্যা সৎমাকে কোনোদিনই মেনে নিতে পারেননি। পরবর্তীকালে রোকেয়া 2 কন্যা সন্তানের জন্ম দিলেও তাদের অকাল মৃত্যু ঘটে। তবে স্বামী সাখাওয়াত অবশ্য বিদুষী স্ত্রী রোকেয়াকে তাঁর মর্ম সহচরী করে নিয়েছিলেন। ইংরেজি ভাষা ও সাহিত্যে তাকে পারদর্শী করে তোলেন সাখাওয়াত। স্বামীর উৎসাহেই লেখালেখি শুরু করেন রোকেয়া। তার লেখা উপন্যাস সুলতানাস ড্রিম ছাপাও হয় পত্রিকায়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে রোকেয়া মাত্র 29 বছর বয়সে বিধবা হন 1909 খ্রিস্টাব্দে। প্যারা। 29 বছরের সুন্দরী বিদুষী বিধবা রোকেয়া এবার তাঁর একাকী জীবনটাকে বইয়ে দিলেন মুসলিম নারী সমাজের উন্নতিকল্পে। মুসলিম নারীদের সংঘবদ্ধ করতে, তাদের শিক্ষিত ও সচেতন করতে জীবন পণ করলেন তিনি। তার এই স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্দেশ্যেই লেখনী ধারণ করেন তিনি। প্যারা। রোকেয়ার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল মতিচুর, ম তয় হস্যই চয় হস্য বৈষণ্য র, প্রথম খণ্ড 1905, প্রবন্ধ সংকলন,
মতিচুর দ্বিতীয় খণ্ড 1921 প্রবন্ধ সংকলন। মতিচুর গ্রন্থের দ্বিতীয় খণ্ডে অবশ্য লেখিকার ইংরেজি উপন্যাস সুলতানাস ড্রিমের বঙ্গানুবাদ সুলতানার স্বপ্ন এবং ডেলিশিয়া হত্যা নামক এক অনুবাদ আখ্যানও প্রকাশিত হয়। নারী মুক্তি ও নারী জাগরণের দোসরহীন উপন্যাস হল সুলতানার স্বপ্ন। এছাড়াও পদ্মরাগ উপন্যাস, গল্পগ্রন্থ অবরোধবাসিনী এবং পুস্তক আকারে অপ্রকাশিত অসংখ্য প্রবন্ধ, কবিতা, গল্প লিখেছেন লেখিকা। রোকেয়ার রচনাবলীর ভূমিকায় আব্দুল কাদির যথার্থই বলেছেন, উদ্ধৃতি শুরু, মুখ্যত উদ্দেশ্যমূলক ও শিক্ষাত্মক হলেও শিল্প বিচারেও প্রায়শ রসোত্তীর্ণ। উদ্ধৃতি শেষ, প্যারা। সাহিত্যিক হিসেবে যতটা, তার চেয়েও বেশি সমাজ সংস্কারক হিসেবে রোকেয়া স্মরণীয়। বিধবা হওয়ার পর কলকাতায় এসে রোকেয়া তাঁর স্বামীর সহায়তা ধন্য টাকা দিয়ে গড়ে তোলেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল 1911 এবং ক্রমে ক্রমে স্কুলটিকে প্রথম শ্রেণীর বালিকা বিদ্যালয়ে পরিণত করেন। এরপর বঙ্গদেশের মুসলিম নারীদের মধ্যে শিক্ষা, স্বাবলম্বন এবং বিজ্ঞান মনস্কতার আলো ছড়িয়ে দিতে স্থাপন করেন আঞ্জুমান ই খাওয়াতিনে ইসলাম বা নিখিল বঙ্গ মুসলিম মহিলা সমিতি 1916, প্যারা। 1932 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর মাত্র 53 বছর বয়সে রোকেয়া আমাদের ছেড়ে চলে গেলেও বঙ্গদেশের মুসলিম নারী জগতের শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারের ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। পৃষ্ঠা 131। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ সরকার 2009 খ্রিস্টাব্দে রংপুর বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এছাড়া তাঁর পৈতৃক ভিটে তৈরি হয়েছে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র। 11 প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। APJ আব্দুল কালাম, জন্ম 1931 খ্রিস্টাব্দের 15 অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরম। পিতা জৈনুল আবেদিন, মাতা আসিয়াম্মা। শিক্ষা 1954 খ্রিস্টাব্দে তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিদ্যার স্নাতক। 1955 খ্রিস্টাব্দে চেন্নাইয়ে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পাঠ। কর্মজীবন, প্রথম জীবনে পেশা হিসেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে বৈজ্ঞানিক হিসেবে যোগদান। 1969 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে যোগদান। মাঝে কিছুদিন প্রধানমন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টার পদে কর্মরত। কর্মজীবনে সর্বোচ্চ খ্যাতি অগ্নি ও পৃথ্বী, পয়রিফলা থয়বফলা দীর্ঘই, পৃথ্বী মিসাইল প্রকল্পে অংশগ্রহণে সফলতা লাভ। 2002 খ্রিস্টাব্দ থেকে 2007 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের 11 রাষ্ট্রপতি পদে আসীন। আত্মজীবনী উইংস অফ ফায়ার 1999 খ্রিস্টাব্দ। অন্যান্য রচনা ইন্ডিয়া 2020 1998 খ্রিস্টাব্দ। ইগনাইটেড মাইন্ডস 2002 খ্রিস্টাব্দ। মিশন ইন্ডিয়া 2005 খ্রিস্টাব্দ। ইন্সপায়ারিং থটস 2007 খ্রিস্টাব্দ। পুরস্কার ও সম্মান, ভারত ও ভারতের বাইরে 40টি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি প্রদান। পদ্মভূষণ 1981 খ্রিস্টাব্দ, পদ্মবিভূষণ 1990 খ্রিস্টাব্দ, ভারতরত্ন 1997 খ্রিস্টাব্দ। মৃত্যু 2015 খ্রিস্টাব্দের 27 জুলাই। উত্তর, APJ আব্দুল কালাম। উদ্ধৃতি শুরু, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে নিজেকে আগে সূর্যের মতো দগ্ধ করো।
দাঁড়ি উদ্ধৃতি শেষ। আব্দুল কালাম। ভূমিকা। গত শতকের প্রথমার্ধে তামিলনাড়ুর রামেশ্বরমের এক প্রত্যন্ত গ্রামে এক মা তার 7 ছেলে মেয়ের জন্য শুধু ভাত রাঁধতেন, কিন্তু ছোট ছেলেটির জন্য তৈরি করতেন কয়েকটা রুটি, যাতে পড়ার সময় তার খিদে না পায়। নামমাত্র পুঁজি থেকে কিনতেন কেরোসিন তেল, যাতে ছেলেটির রাতের পড়ায় ব্যাঘাত না ঘটে। আর স্বপ্ন দেখতেন যে তাঁদের বাড়ির কাছে আছে যে বঙ্গোপসাগর, সেই বিশাল সমুদ্রকেও ছাপিয়ে যাবে তাঁর ছেলেটির নাম ডাক। সমুদ্রের কোল ঘেঁষে ছোট একটি গ্রামে লালিত সেই স্বপ্নেরই নাম আবুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম। ছেলেবেলা। কালামের জন্ম হয়েছিল রামেশ্বরমের এক অত্যন্ত দরিদ্র পরিবারে। তার বাবা জয়নুল আবদিন ছিলেন একজন সাধারণ মৎস্যজীবী। হিন্দু তীর্থযাত্রীদের নিয়ে রামেশ্বরম এবং ধনুষ্কোডির নৌকা পারাপার করে তিনি অর্থ উপার্জন করতেন। এই অভাবে সংসারে কালামকে স্কুলে পড়ার সময় কিছু অর্থ রোজগারের জন্য বাড়ি বাড়ি কাগজ বিক্রি করতে হতো। উচ্চশিক্ষা। রমানাথপুরম ম্যাট্রিকুলেশন স্কুল থেকে বিদ্যালয় শিক্ষা শেষ করে কালাম ভর্তি হন তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজে। 1954 খ্রিস্টাব্দে সেখান থেকে স্নাতক হয়ে তিনি যান চেন্নাইয়ে। সেখানে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেন। কর্মজীবন। 1960 খ্রিস্টাব্দে আব্দুল কালাম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনস্থ অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে একজন বিজ্ঞানী হিসেবে যোগ দেন। এই সময় তিনি ভারতের প্রবাদ প্রতিম মহাকাশ বিজ্ঞানী বিক্রম সারাভাই, অধ্যাপক সতীশ ধাওয়ান প্রমুখের সান্নিধ্যে আসেন। 1963 থেকে 64 খ্রিস্টাব্দে মাত্র একবারই কালাম গিয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায়। 1969 খ্রিস্টাব্দে আব্দুল কালাম যোগ দেন ইসরোতে। প্রথম ভারতীয় মহাকাশ উৎক্ষেপণ যান SLVর প্রকল্প আধিকারিক ছিলেন স্বয়ং কালাম। কৈশোরে বিমান চালক হওয়ার স্বপ্ন দেখা আব্দুল কালাম হয়ে উঠেছিলেন ভারতের মিসাইল ম্যান উদ্ধৃতির মধ্যে। ভারত সরকার তাঁর নেতৃত্বেই 80-র দশকে সংহত ক্ষেপণাস্ত্র উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। অগ্নি, পৃথ্বী ইত্যাদি তাঁরই সফল সৃষ্টি। 1992 থেকে 1999 পর্যন্ত তিনি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য বিজ্ঞান বিষয়ক পরামর্শদাতা এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDOর সচিব। ভারতকে পরমাণু শক্তির দেশে পরিণত করেছিল যে পোখরান বিস্ফোরণ, তারও মূল কারিগর ছিলেন তিনি। তার আত্মজীবনী উইংস অফ ফায়ার প্রকাশিত হয় 1999 খ্রিস্টাব্দে। তার অন্যান্য রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ইন্ডিয়া 2020 1998 খ্রিস্টাব্দ, ইগনাইটেড মাইন্ডস 2002 খ্রিস্টাব্দ, মিশন ইন্ডিয়া 2005 খ্রিস্টাব্দ, ইন্সপায়ারিং থটস 2007 খ্রিস্টাব্দ প্রভৃতি। রাষ্ট্রপতি কালাম। 2002 খ্রিস্টাব্দের 25 জুলাই পরবর্তী 5 বছরের জন্য আব্দুল কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি প্রথা ভেঙে রাষ্ট্রপতি ভবনের দরজা খুলে দিয়েছিলেন সকলের জন্য, বিশেষত বাচ্চাদের জন্য। শিক্ষক কালাম। শুধু বিজ্ঞানী নন, কালাম ছিলেন আদর্শ শিক্ষকও। তাই রাষ্ট্রপতির মেয়াদ শেষ করে কালাম ফিরে যান অধ্যাপনায়। শিলং, ইন্দোর এবং আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আন্না বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে তিনি নিয়মিত পড়াতেন। 2015-র 27 জুলাই শিলংয়ের এক শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্চে বক্তৃতাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন আব্দুল কালাম। পুরস্কার ও সম্মান।
ভারত এবং ভারতের বাইরে 40টি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পান। তিনি তাঁর কর্মের স্বীকৃতি হিসেবে পদ্মভূষণ 1981, পদ্মবিভূষণ 1990, ভারতরত্ন 1997 পান। পৃষ্ঠা 132। উপসংহার। ভারতরত্ন কালাম তাঁর বিজ্ঞান সাধনার দ্বারা দেশকে পৌঁছে দিতে চেয়েছিলেন আত্মবিশ্বাস ও শক্তির শিখরে। তাঁর জীবন দেশবাসীর কাছে হতে পারে চিরন্তন প্রেরণা। উদ্ধৃতি শুরু। ঘুমের মধ্যে যা আমরা দেখি সেটা স্বপ্ন নয়, স্বপ্ন সেটাই যা আমাদের জাগিয়ে রাখে। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। জাতিকে স্বপ্ন দেখতে শিখিয়ে গিয়েছেন আব্দুল কালাম। 12। প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। কন্যাশ্রী প্রকল্প। ক দন্তের নয়জফলা আকার তালবস্বয় রফলা দীর্ঘই। কন্যাশ্রী। ভূমিকা। কন্যা সন্তানদের সুষ্ঠু ও সম্মানজনক পথে প্রতিষ্ঠিত করে যোগ্য সামাজিক মর্যাদায় ভূষিত করতে কন্যাশ্রী প্রকল্পের সূত্রপাত। তাৎপর্য। কন্যা সন্তানদের আত্মবিশ্বাসী, স্বনির্ভর ও স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তুলতে তাদের অন্তর্নিহিত সত্তার বিকাশ ঘটাতে প্রয়োজন উপযুক্ত পরিকল্পনা। সেই পরিকল্পনা হলো কন্যাশ্রী প্রকল্প। উদ্দেশ্য। সামাজিক অগ্রগতিকে মেয়েদের সামিল করে সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা। লক্ষ্য। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের অনুদান দেওয়া হবে। সাফল্য। মেয়েদের স্কুল ছুট রুখতে এবং উচ্চশিক্ষায় সাহায্য করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ। সম্মান। জনহিতকর প্রকল্প হিসেবে প্রশংসিত হয়েছে। উপসংহার। মেয়েরা স্বনির্ভর হয়ে সামাজিক মর্যাদা পাবে। উত্তর। কন্যাশ্রী প্রকল্প। উদ্ধৃতি শুরু। আমরা তো জানি পৃথিবী, রমণী, আকাশ, আদিম পুরুষ। তবে কেন তুমি আমার দুহাতে শেকল পরিয়ে রেখেছ? জিজ্ঞাসার চিহ্ন। 1000 বছর ধরে কেন তুমি সূর্য দেখতে দাওনি? জিজ্ঞাসার চিহ্ন। উদ্ধৃতি শেষ। মল্লিকা সেনগুপ্ত। ভূমিকা। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মূল লক্ষ্যই হল প্রজা কল্যাণ সাধন। সমাজে আর্থিক বৈষম্য দূর করা, শিক্ষা এবং খাদ্য, বস্ত্র, বাসস্থানের অধিকারকে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সরকারের পরিকল্পনা তৈরি হয় এইসব উদ্দেশ্যকে সামনে রেখেই। 2013 খ্রিস্টাব্দে প্রবর্তিত কন্যাশ্রী প্রকল্প এই উদ্দেশ্য সাধনে পশ্চিমবঙ্গ সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। প্রেক্ষাপট। কন্যাশ্রী প্রকল্পের প্রেক্ষাপটে রয়েছে সামাজিক বৈষম্য ও বঞ্চনার এক করুণ ইতিহাস। 2011 জনগণনায় দেখা গিয়েছে যে পশ্চিমবাংলায় বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীর মোট জনসংখ্যা 1,73,00,000। এর মধ্যে 48.11% হচ্ছে মেয়ে। আবার পশ্চিমবাংলার মোট জনসংখ্যার 9.3% হচ্ছে 10 থেকে 14 বছর বয়সী মেয়ে। আর 15 থেকে 19 বছর বয়সী মেয়েদের ক্ষেত্রে এই পরিমাণ 9.5%। কিন্তু এই যে বিপুল নারী শক্তি, তাদের জীবন বিকাশের পথ কিন্তু একেবারেই মসৃণ নয়। দারিদ্র, অশিক্ষা, কুসংস্কার এবং লিঙ্গগত বৈষম্যের শিকার হয়েই এদের বিরাট অংশকে জীবন কাটাতে হয়। অনেকেই হারিয়ে যায় সমাজের অন্ধকারে। 2007-08 সমীক্ষায় শিশু বা অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ের নিরিখে ভারতের মধ্যে পশ্চিমবাংলার স্থান 5ম। পরিসংখ্যান অনুসারে 18 বছরের কম বয়সী মেয়েদের মধ্যে 54.7%ই দ্রুত বিবাহের শিকার। গ্রামীণ এলাকায় সংখ্যাটা আরও বেশি, 97.9%। এই দ্রুত বিবাহের ফলে একদিকে যেমন এইসব মেয়েরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়, তেমনি তারা নানা রকম অপুষ্টির শিকার হয়, যা পরবর্তী প্রজন্মকেও প্রভাবিত করে। বাল্যবিবাহ, নারী পাচারের মতো ঘটনাও বাড়িয়ে তোলে। মেয়েদের এই দুর্দশা সামাজিক প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। অবস্থা কতটা শোচনীয় তা স্পষ্ট হয় যখন
পরিসংখ্যানে দেখা যায় স্কুলছুটদের 63.5%ই হলো মেয়ে। সমাজের দুর্বল, পিছিয়ে পড়া এবং হতাশার অন্ধকারে ডুবে যাওয়া এইসব মেয়েদের আলোর পথে ফিরিয়ে আনার জন্যই 2013 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার চালু করে কন্যাশ্রী প্রকল্প, যার ঘোষিত উদ্দেশ্য সম্পর্কে বলা হয় উদ্ধৃতি শুরু, টু রিডিউস ড্রপ আউট রেট অ্যান্ড প্রিভেন্ট আর্লি ম্যারেজ, উদ্ধৃতি শেষ দাঁড়ি। প্রকল্পের রূপরেখা: 10 থেকে 18 বছর বয়স এই সময়কালকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে মানুষের জীবন গঠনের কাল। কন্যাশ্রী প্রকল্পের ভাবনাও এই বয়সকে পরিচর্যা করার জন্যই। নারী এবং সমাজ কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে যেসব মেয়েদের পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকা বা তার কম, তারা বছরে 500 টাকা করে আর্থিক সাহায্য পাবে এবং 18 বছর অবধি পড়া চালিয়ে গেলে 18 বছর বয়সে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকার এককালীন 25,000 টাকা প্রদান করবে। 2015 খ্রিস্টাব্দের রাজ্য বাজেটে এই বৃত্তির পরিমাণ 500 টাকা থেকে বাড়িয়ে 750 টাকা করা হয়েছে। এই প্রকল্পের জন্য 2013 থেকে 14 আর্থিক বছরে যেখানে 287 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, 2015 থেকে 16-তে তা বেড়ে হয়েছে 850 কোটি। ভারতের মতো উন্নয়নশীল দেশ, যেখানে দারিদ্র সীমার নিচে বসবাস করা মানুষের সংখ্যা আজও যথেষ্ট, সেখানে মেয়েদের সামাজিক সুরক্ষায় এই প্রকল্প যে যথেষ্ট কার্যকরী তা বলাই বাহুল্য। কন্যাশ্রীর উদ্দেশ্য হল কন্যা সন্তানকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত প্রথাগত বা কারিগরি শিক্ষায় শিক্ষিত করে সম্মানজনক পেশায় প্রতিষ্ঠিত করা, অন্তত 18 বছর বয়স পর্যন্ত তাদের বিবাহকে বিলম্বিত করা এবং তার আত্মবিশ্বাস ও সামাজিক মর্যাদাবোধ জাগিয়ে তোলা। সরকারি তথ্য অনুসারে প্রায় 41 লক্ষেরও বেশি মেয়ে ইতিমধ্যে এর দ্বারা উপকৃত। সম্মান ও স্বীকৃতি: কন্যাশ্রী প্রকল্প দেশ এবং দেশের বাইরে একাধিক শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে। 2014 খ্রিস্টাব্দে দক্ষিণ এশিয়া এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে নারীর ক্ষমতায়নের জন্য কন্যাশ্রী পেয়েছে মন্থন অ্যাওয়ার্ড। 2014-15-তে পেয়েছে ভারত সরকারের গভর্নেন্স অ্যাওয়ার্ড। 2014-তে গার্ল সামিটে কন্যাশ্রী প্রকল্পকে বলা হয়েছে, উদ্ধৃতি শুরু, বেস্ট প্র্যাকটিস amongst several international initiatives for the girl child, উদ্ধৃতি শেষ দাঁড়ি। তবে কন্যাশ্রীর মুকুটে শ্রেষ্ঠ পালকটি সংযোজিত হয়েছে 2017 খ্রিস্টাব্দের 23 জুন। রাষ্ট্রসংঘের মঞ্চে জনপরিষেবা প্রদানের ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল কন্যাশ্রী প্রকল্প। আন্তর্জাতিক মঞ্চে আরও একবার উজ্জ্বল হয়ে উঠল বাংলার সাফল্য। উপসংহার: কিং উইলিয়াম আলেকজান্ডার হলে রাষ্ট্রসংঘের পুরস্কার বিতরণী মঞ্চে পুরস্কার গ্রহণের সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, উদ্ধৃতি শুরু, প্রতিটি কন্যাশ্রী মেয়ে আজ গর্ববোধ করছে, দাঁড়ি উদ্ধৃতি শেষ। কন্যাশ্রী আসলে বাংলার মেয়েদের কাছে গর্ব আর প্রত্যয়ের প্রতিশব্দ। পড়া চলছে পরের ফাইলে।